নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই, নিউ ইয়র্ক টাইমসকে বললেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন আজ। সহকারী হয়েও রাজ করতেন মেয়র আতিকের এপিএস ফরিদ হাতিয়েছে কোটি কোটি টাকা, ভিন্ন মতের কর্মচারীদের করা হতো হয়রানি। প্রথম দিনে ভারতে গেল 61.5 টন ইলিশ, মোট রপ্তানি হবে 2420 টন, কেজি প্রতি ইলিশ যাচ্ছে 1200 টাকায়। মধ্য অক্টোবর পর্যন্ত থাকতে পারে বৃষ্টির প্রবণতা, 18 অক্টোবরের পর প্রকৃতিতে নামবে শীতের হিমেল হাওয়া, বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের, দেশে ফিরলে নিরাপত্তা দায়িত্ব সরকারের, দায় নেবে না বিসিবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে পুরো সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দুদেশের কূটনীতিকরা। এতে অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। এই সময় অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এই সময় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুগভীর হওয়ার আশা ব্যক্ত করেন তারা। নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পরই ঠিক করা হবে নির্বাচনের দিন তারিখ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় শেখ হাসিনাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে আজ স্থানীয় সময় সকাল 10টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8টায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। বিস্তারিত থাকছে শামীম আক্তারের প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিনের মতো বুধবার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বুধবার নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত চলে যান। পরে 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, কেন আনা হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই দিন বুধবার একটি হোটেলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের উপর জোর দেন তারা। মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং সরকার। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে নিহত 708 জন এবং আহত 25,000 ছাত্র জনতা, জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুস আহসান। এর মধ্যে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। এছাড়া এই তালিকা নিয়ে কাজ চলছে, সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তারা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের ভিত গড়ে দেয় ছাত্র জনতা। গণ অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য প্রস্তুত করা হচ্ছে তালিকা। বৃহস্পতিবার প্রকাশ করা হয় খসড়া। আন্দোলনের সময় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়। খসড়া তালিকা প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে।
শহীদদের তালিকা থেকে কেউ বাদ পড়লে তার তথ্য যুক্ত করা যাবে 6 অক্টোবর পর্যন্ত। এজন্য যোগাযোগ করতে হবে স্থানীয় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে পারবেন ছাত্র জনতা। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মইনুল আহসান জানান, আন্দোলনে নিহত 708 জন এবং আহত 25,000। নিহতের সংখ্যা মনে করেছেন যে 708। এটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা রিপোর্টগুলো দিচ্ছি ডিসি অফিস থেকে, প্রতিটা জেলা থেকে আমাদের কমিটিরা রয়েছে, তারা কন্টিনিউয়াসলি এগুলি আমরা এটাই ফিক্স না, এটা কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে। আমরা মনে করছি যে এখানে আরো অনেক অ্যাড হবে। এদিকে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। তবে নিহত এবং আহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। তবে কি কানপুরি সাকিব আল হাসানের শেষ টেস্ট হতে যাচ্ছে? নিরাপত্তার শর্ত জুড়ে দিয়ে সাকিব ঘরে মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার ইচ্ছে পোষণ করলেও বাস্তবতা বলছে ভিন্ন। বৃহস্পতিবার বিসিবি সভাপতি পরিষ্কার জানিয়ে দিলেন, দেশের মাটিতে সাকিব শেষ টেস্ট খেলুক, তা চাইলেও তার নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা ছিল বৃহস্পতিবার। বিপিএল ইস্যু, শূন্য থাকা বিসিবির বিভিন্ন বিভাগে পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ নানা ইস্যুতে সভাটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আচমকাই সাকিব আল হাসানের অবসরের কারণে সভার তাৎপর্য বেড়ে যায় বিশেষভাবে। বিকাল 4টায় সভা শুরু হয়ে চলে প্রায় 3.5 ঘন্টা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি বিসিবির সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছে জানানো সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবির কিছুই করার নেই, সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর অনেকটাই পরিষ্কার হয় হত্যা মামলায় জড়ানো সাকিব দলে থাকলেও মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন কিনা। বিসিবি সভাপতি জানিয়েছেন, অবসরের বিষয়ে সাকিব তাকে আগেই জানিয়েছেন। বিসিবির পক্ষ থেকে তাকে আটকানোর কোনো চেষ্টা করা হয়নি। সাকিব ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে, একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম, যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কে রেডি হতে পারে ওর জায়গায়, যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায়, এটাতে আমি সম্মান জানিয়েছি। সবকিছু বিবেচনায় নিয়ে মিরপুরে সাকিবের খেলার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে বলেছেন বিসিবি সভাপতি। সাকিব যদি দেশে না আসেন তবে কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দুর্গাপুজো উপলক্ষে রপ্তানির প্রথম দিনে ভারতে গেল 61.5 টন ইলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব ইলিশ পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ বাংলাদেশি মুদ্রায় 1180 টাকা মূল্যে রপ্তানি হচ্ছে। বেনাপোল কাস্টম সূত্র জানায়, ইলিশের প্রথম চালানে রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করণে C&F এজেন্ট ছিল বাংলাদেশ লজিস্টিক। তারা পাঠায় 12 টন ইলিশ। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন চালানে মোট 10টি প্রতিষ্ঠান পাঠায় 54 টন ইলিশ। এদিন আখাউড়া দিয়ে ভারতে রপ্তানি হয় 7 টন 300 কেজি ইলিশ। এর আগে ভারতের অনুরোধে সরকার প্রথমে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়, পরে তা কমে 2420 টন নির্ধারণ করা হয়। এবার ইলিশ রপ্তানি অনুমোদন পেয়েছে দেশের 49টি প্রতিষ্ঠান। 12 অক্টোবরের আগেই সংশ্লিষ্টদের ইলিশ রপ্তানি শেষ করতে হবে। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। যে ইলিশ মাছ যাবে সেই আলোকে আজকে ভারতে রপ্তানির জন্য আমরা ছাড়পত্র প্রদান করেছি এবং এটি আগামী 12 নভেম্বর পর্যন্ত চালু থাকবে, ছুটির দিন ব্যতীত।
সংবিধানের রক্ষক হলেও বিচার বিভাগ কখনোই প্রশাসনের থাবা থেকে মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। জেড আই খান পান্না মনে করেন বিচারপতিকে সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে। শামীমা আক্তারের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল 1.5 মাসে বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের পাশাপাশি অধস্তন আদালতে 4 শতাধিক বিচারককে বদলি সহ দফতর পুনর্বণ্টন করেছে আইন মন্ত্রণালয়। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগীয় সংস্কারে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ইতোমধ্যে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। গেল 21 সেপ্টেম্বর বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এতে বিচার বিভাগ সংস্কারে একটি রোডম্যাপ ঘোষণা করেন তিনি। আমি আশাবাদ ব্যক্ত করি উক্ত কমিশন আমার ঘোষিত রোডম্যাপ পর্যালোচনাপূর্বক বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জানান, বিচার বিভাগকে সংবিধানের রক্ষক বলা হলেও কখনোই রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে ভূমিকা রাখতে পারেনি বিচার বিভাগ। এই জুডিশিয়ারিকে বলা হয় গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, অথচ এই গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন কোনোদিনই এক্সিকিউটিভদের থাবার থেকে মুক্ত হয়ে কাজ পরিচালনা করতে পারে নাই। ফাইন্যান্সিয়াল এবং ট্রান্সফার এগুলো যদি মন্ত্রণালয়ের হাতে থাকে, অর্থাৎ এক্সিকিউটিভদের হাতে থাকে, তাহলে তো সেখানে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না। সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মনে করেন বিচারপতিদের সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে। বিচারালয়ে স্বাধীনভাবে বিচার করার জন্য স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন, যোগ্যতার মাপকাঠিতে প্রমোশন হবে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আগে 5 বছর গেলে পরে একটা প্রমোশন, 10 বছর গেলে পরে আরেকটা প্রমোশন। এটা বলেও যে আমি এত বছর সার্ভিস আছে, আমার এখন এটা হবে না কেন? বাট সে যদি অযোগ্য হয় কিভাবে দেবে? স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনি লড়াই করা 2 আইনজীবীর মতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা না হলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। জনকল্যাণে আইন প্রণীত হচ্ছে কিনা এবং প্রশাসন মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে কিনা এই আইন প্রয়োগ করতে গিয়ে, এটা দেখার দায়িত্ব বিচার বিভাগের। বড় কর্তাদের বিরুদ্ধে কোনো অর্ডার দিতে গেলেই পরের দিনের বিচারকের আর ওই বেঞ্চ থাকছে না। লোয়ার জুডিশিয়ারিতে 15 দিন পর বদলি করা হচ্ছে। বাচ্চা কাচ্চা স্কুলে কেবলমাত্র ভর্তি, অপরাধ কি কর্তার কথা শোনেনি। তারপর অনেক বিচারক জামিনের অর্ডার দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে উইথড্র করা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হচ্ছে। আমরা দেখেছি ইনস্ট্রাকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় কোনটাতে বেল দিবে, কোনটাতে রিমান্ড দিবে, কোনটাতে রিমান্ড দিবে না। এবং শুধু তাই নয়, এমনও হয়েছে একদিনে বিচার বসিয়ে একদিনে 17 জন সাক্ষী নিয়ে রাত 9টায় রায় দেওয়া হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের নামে রয়েছে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। তার এই দুর্নীতির অন্যতম সহযোগী মেয়রের এপিএস ফরিদ উদ্দিন। তিনি নিজেই ছিলেন একজন অঘোষিত মেয়র। তার কথায় উঠত বসত মেয়র আতিকুল ইসলাম। এমনকি মিডিয়া ম্যানেজ সহ ঠিকাদারি কাজ হাতে নেওয়া সহ নামে বেনামের কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের ভুয়া ভাউচার তৈরি করে হাতে আনে লক্ষ লক্ষ টাকা। নিজের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নামেও নিয়েছে লাখ লাখ টাকা অনুদান। প্রভাব খাটিয়ে ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের অফিসার সহ কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত সহ নানা ধরনের হয়রানি করত ফরিদ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। উত্তর সিটির পলাতক মেয়র আতিকের এপিএস ফরিদ উদ্দিন সহকারী হয়েও শাসন করতেন পুরো সিটি কর্পোরেশন। সাবেক মেয়রের নানা অনিয়ম আর দুর্নীতির মূল হোতাই ছিলেন এই ফরিদ। বিভিন্ন প্রোগ্রাম আর অনুষ্ঠানে ভুয়া ভাউচার তৈরি করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। 2022 সালে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনানী কবরস্থানে আগমন উপলক্ষে প্যান্ডেল, লাইট আর গেট বাবদ খরচ দেখিয়ে পকেটে পড়েছে অর্ধ কোটি টাকা। আর এসব খরচ পুরোটাই দেখানো হয়েছে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন খাত থেকে।
উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের টেন্ডার হাতিয়ে নিয়েছেন নিজেরই ঠিকাদারি প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, নিজ প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে খাল পরিষ্কার করিয়েও বিল দেখানো হয়েছে 3 কোটি টাকা। পাশাপাশি নিজেরই তৈরি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিডি ক্লিনের নামেও অনুদান নিয়েছেন 13 লক্ষ টাকা, যা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের থেকে অনেক বেশি। বিডি ক্লিনের একজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভ করে দেন আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ আছে তার কারণে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সিটি কর্পোরেশন থেকে কোনো অনুদান পেত না। তো বিডি ক্লিনের পীর সাহেব যে ফরিদউদ্দিন আছেন, ফরিদউদ্দিন তখন এক নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল বনানী বিদ্যানিকেতনে, এবং সেগুলো অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো অনেক স্ক্রিনশট আছে, সব কিছুই আছে। তো এগুলো তখনকার সময় ভাইরাল হয়। আর কোটা সংস্কার আন্দোলনের সময় ফরিদ তার নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীদের বিপক্ষে আপত্তিকর পোস্ট দিয়ে সমালোচনায় আসেন। এমনকি বিডি ক্লিনের সদস্যদের আন্দোলনে যোগ না দিতে নির্দেশ দিয়েছিলেন ফরিদ। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের করা হতো বদলি, দেয়া হতো অব্যাহতি। এরকমই কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে দেশ টিভি। তারা জানায় বিএনপির মিছিল মিটিংয়ে যাওয়ার কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকে তারা বিভিন্ন সময় হয়রানি করেছিল আমি বিএনপির পলিটিক্স করতাম দেখে। এছাড়া ফরিদ এবং মুজাহিদ বিভিন্ন দপ্তরে যে মানুষকে জোর জবরদস্তি করে ফাইল সই করাতো। আমার একাধিকবার, ঠিক আছে, এই যে মেয়র স্যার এপিএস ফরিদ সাহেব আমার বারবার বলছে যে আপনি বিএনপি করতে পারবেন না, বিএনপির দল ভেনিস, এরা কোনো সময় ক্ষমতা আসতে পারবে না। এই সুবাদে, ঠিক আছে, আমার এই কর্মচ্যুত করে। কর্মচ্যুত করার আগে আমার ডাক ছিল, বলছে যে আপনি 5 লক্ষ টাকা দিবেন, 5 লক্ষ টাকা দিলে আপনারা কর্মচ্যুত করবো না। এসব অভিযোগের বিষয়ে বারবার চেষ্টার পরও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ফরিদ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা ভিনদেশী নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দিয়েছিল, তো চিফ প্রসিকিউটরের বক্তব্যে স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর আওয়ামী লীগের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে বলেও মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বন্দি চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে গণতন্ত্র ফোরাম। যে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা করেছে, তার বিচার হলেই হবে প্রথম সংস্কার। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, নানামুখী ষড়যন্ত্র হলেও ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আওয়ামী দোসররা শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের যেই গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ধ্বংস করতে চাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে নির্বাচনের বিকল্প নেই দাবি করেন বক্তারা। যত কিছু হোক, আন্দোলন সংগ্রামের জন্য আরেকটি নির্বাচনের জন্য আসুন আমরা ওই প্রেতাত্মাদের সাথে না বসি, ওই প্রেতাত্মাদের আর ক্ষমা না করে আন্দোলনের ধার্মিকতার মধ্য দিয়ে আমরা আরেকটি জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এই সরকারকে সহায়তা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দিল্লিতে বসে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র অধিক মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর মাতুয়াইলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রভুদের খুশি রাখার চেষ্টায় ছিলেন পতিত স্বৈরাচার প্রধান। এই আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশী আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছে। আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমল দেয়নি। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই বলছেন কালকে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি যথাসাধ্য দাঁড়াচ্ছে বলে জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলো থেকে একজন করে হলেও সরকারি চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বৃহস্পতিবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয় দক্ষিণ মহানগর জামায়াতের আইনজীবী সমাবেশ। এতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে তাদের রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকার অধিকার নেই। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দোসর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। পারপিট্রেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। পতিত হাসিনা সরকার আইনকে দালালির চরম পর্যায়ে নিয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, অতীতে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে সরকারের উচিত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেওয়া, তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে দেশের সব প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেন জামায়াত আমির। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরো এরকম যারা আছেন তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে সরকারকে বিপ্লবের চেতনা ভুলে না দেওয়ার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এবার প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হয়েছে সিটি কর্পোরেশন পৌরসভার কাউন্সিলরদের। সরকার পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের 6 সপ্তাহের মাথায় এ প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্য দিয়ে দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করা হলো। ওরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। এ সময় বক্তারা সত্য সংবাদ প্রকাশে হয়রানিমূলক মামলা দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় হস্তক্ষেপ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন। বিস্তারিত রিপোর্টে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের ঘাড়ে সওয়ার হয়ে বিদ্যুৎ খাতে ওরিয়ন গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট ও হানি ফ্লাইওভারের নির্মাণে ব্যাংক থেকে টাকা লুট ও প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সংবাদ তুলে ধরে দেশ টিভি। সংবাদ প্রকাশ বন্ধে ব্যর্থ হয়ে হয়রানির লক্ষ্যে 1000 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশ টিভির বিরুদ্ধে 2টি মামলা করে ওরিয়ন গ্রুপ। হয়রানিমূলক এমন মামলার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চাচ্ছে। মানহানির মামলা করা হচ্ছে, যেটি আসলে স্বাধীন সাংবাদিকতা একটি প্রতিবন্ধকতা। কারণ সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় এর জন্য কিন্তু আদালতে যাবার আগে আরো কয়েকটি ধাপ আছে, সেই ধাপ কিন্তু অনুসরণ করা হয়নি। আমি আশা করি সংবাদকর্মীরা হারবে না, সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদকর্মী যারা শুধু দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি না, অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছে তারাও পাশে থাকবে। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মানববন্ধনে জোর দাবি তোলেন সাংবাদিকরা। আজকে আমার সাথে যেটি হচ্ছে কালকে আপনার সাথে তাই হবে। আমরা যদি সবাই একত্রিত হই, কোনো প্রভাবশালী সাহস হবে না টেলিভিশনের সামনে এসে দাঁড়ানো।
বানাবো। আমরা আশা করি আপনারা এই স্বাধীন সংবাদপত্রের পক্ষেই থাকবেন, যাতে এই দেশে সবাই তার নিজের বক্তব্য পেশ করতে পারে। উপদেষ্টা তিনিও বলছেন সাংবাদিকদেরকে যে আপনারা মন খুলে লিখুন, সংবাদ পরিবেশন করুন, যেটা গত 15-16 বছর ধরে বাংলাদেশে করা সম্ভব হয়নি। মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তানের যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় আরেকটি বেসরকারি টেলিভিশনের বিরুদ্ধেও হাজার কোটি টাকার মানহানির মামলা করেছে গ্রুপটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।